একই দেখলাম ফোর্স্ট মোনার্ক মিস্টার গোকে মেরে ফেলেছে। পৃথিবীর সকল টপ র্যাঙ্কিং হান্টারগুলো একে একে মরতে আছে এবং মিস্টার সেলনার এখন সাংজিনোর কাছে এসে বলছে এখন এই পৃথিবীকে তুমি ছাড়া আর কেউ বাঁচাতে পারবে না। হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আজকে আমি নিয়ে চলে আসলাম সোলো লিভিং সিজন 4 এর পর্ব 4। তো গত এপিসোডে দেখছিলাম আমরা ইন্টারন্যাশনাল যে কনফারেন্স চলছিল সেখানে মিস্টার বেলজার কথা বলছিল, আর এইদিকে 9টা এরম ক্লাস্টারের কথা শুনে সাংজিনো ভাবতে থাকে 9টা ক্লাস্টার, এটা কি কোনো 9টা মোনার্কের সাথে কোনোভাবে সংযোগ রয়েছে? আর এখন ডক্টর বেলজার আবার সবাইকে বলে আমাদের এখন এই বিষয়টা নিয়ে তেমন কিছু করার নেই, কেননা এটা কিভাবে হচ্ছে এখনো আমরা সেই বিষয়ে কোনোভাবেই জানি না। কিন্তু তার মানে এইটাই না যে আমরা এই বিষয়টা নিয়ে একদম ভাববই না, হয়তো 10 বছর আগের মতনই এই পৃথিবীটা আবারও বদলাতে পারে। আর এই বলে ডক্টর বেলজার সেখান থেকে চলে আসে, আর তারপরে স্টেজে অন্য একটি লোক যায়, আর তিনি গিয়েই বলেন এইখানকার সকল হান্টারদের জন্য আমার একটা জরুরি অ্যানাউন্সমেন্ট রয়েছে। আমার এটা বলতে খুবই খারাপ লাগছে যে 2 সপ্তাহ আগে আমাদের একটা ন্যাশনাল লেভেলের হান্টার ক্রিস্টোফার রিডের মৃত্যু হয়েছে, কিন্তু তাকে যে মেরেছে আমরা এখনো তাকে পুরোপুরিভাবে যাচাই করতে পারিনি। আর এই কথা শোনার পরে মিটিংয়ের সমস্ত হান্টারদের মধ্যে হইচই শুরু হয়ে যায়। ক্রিস্টোফার রিডের মতো একটা ন্যাশনাল লেভেলের হান্টারকে কে মারতে পারে? কারণ অন্য একটা ন্যাশনাল লেভেলের হান্টারই একটা ন্যাশনাল লেভেলের হান্টারকে মারার ক্ষমতা রাখে। কিন্তু তাহলে কি ওই ছেলেটা এটা হতে পারে যেই ছেলেটা এর আগের দিন থমাসকে প্রায় মেরেই ফেলেছিল? আর এরপরে সবাই সাংজিনুর দিকে তাকিয়ে থাকে, আর সবাই সন্দেহ করে যে সাংজিনুই ক্রিস্টোফারকে মেরেছে। কিন্তু এখন স্টেজে থাকা সেই লোকটা সমস্ত হান্টারদেরকে উদ্দেশ্য করে বলে সবাই ভালো করে শুনবেন, আমরা একজনকে সন্দেহ করছি যে হয়তো ক্রিস্টোফারকে মারতে পারে। আর সেই সময় সে সাংজিনুর বাবার ছবি সেই পেছনের স্ক্রিনে দেখায়, আর সমস্ত লোকজন এখন দেখে ভাবে এটাকে সাংজিন হো, না হলেও সাংজিনুর মতনই তো লাগছে। কিন্তু তারা এখন সামনে বসে থেকে বুঝতে পারে সাংজিনু খুবই রেগে গেছে, আর তারা বলা বলি করতে থাকে শুধুমাত্র সাংজিনু ওইটার মতো দেখতে, সাংজিনু আদৌ ওইটা না, কোনোভাবেই না। আর তারা ভাবে তারা পেছনে তাকাবে, কিন্তু তারা বলে কোনোভাবেই না, কোনোভাবেই পেছনে তাকানো যাবে না, আমাদের তো সব রকমেরই এশিয়ান ফেজি একই রকমেরই মনে হয়। আর সাংজিনু একইভাবে এটাও ভাবতে থাকে যে সবাই কেন আমার বাবাকেই সন্দেহ করছে। আর তার এখন এটাও মনে পড়ে রুলাররা এই পৃথিবীতে ডানজানের গেট খুলে, আর তারাই এই সমস্ত বিস্টকে পৃথিবীতে পাঠায়, কিন্তু তারাই কেন তার বাবার মতো দেখতে একটা বিস্টকে পৃথিবীতে পাঠাবে? আর তার সঙ্গে এটাও তার মনে পড়ে যে কামিশ তাকে বলেছিল এই পৃথিবীতে মোট 4টি বিলিয়ন ফ্লেগমেন্ট অফ লাইট রয়েছে যাদেরকে রুলার নিজে থেকে পাওয়ার দিয়েছে। তাহলে আমার বাবার কাছে কি সেরকমের কোনো পাওয়ার রয়েছে? আর অন্যদিকে স্টেজে থাকা সেই লোকটি আবারও বলে আমরা ইনাকে একটা এ র্যাঙ্কের ডানজানের মধ্যে থেকে পেয়েছিলাম, আর এই বিচটা মানুষের মতো কথাও বলতে পারে, আর তিনি কোরিয়া ভাষা বলতো। তাই আমরা একটা এস র্যাঙ্ক হান্টার যে কিনা কোরিয়ান ভাষা পারে তাকে ইনার সঙ্গে কথা বলার জন্য পাঠিয়েছিলাম, আর হান্টারটার নাম হলো হোয়াং ডংসু। কিন্তু সেই সময় সেই বিচটা হোয়াং ডংসুকে খুব খারাপভাবে মারে এবং সেইখান থেকে পালিয়ে যায়। আর তারপর থেকেই আমাদের ফেডারেল গুরুর হেডকোয়ার্টার ওপরে অনেক চাপ চলে আসে। আর এই সময় সে এটাও বলে এই রকমের একটা বেস্ট হোয়াং ডংসুর মতো এস র্যাঙ্কের হান্টারকেও খুব খারাপভাবে হারিয়েছিল। তাই এরকম হতেই পারে যে এরকম আরো অনেক বিস্ট ডানজান থেকে বেরিয়েছে, আর তারা সবাই মিলে হয়তো ক্রিস্টোফারকে মেরেছে। আমরা আপাতত এতটুকুই ভাবতে পারছি, আসলে এখন কোনটা সত্যি কোনটা মিথ্যা আমরা এখন কোনো কিছুই জানি না। আর এখন সবাই দেখতে পাই যে স্ক্রিনে সেই সময় যে ভিডিওটি চলছিল যে বিচটা হোয়াং ডংসুকে মারছিল, তুমি ভুল করেও সাউথ কোরিয়াতে যেও না, এটা আমি আমার ছেলের জন্য বলছি না, আমি এটা তোমার জন্য বলছি, তুমি মরেও শান্তি পাবে না। আর সাংজিনো এখন এই কথাটা গ্রিডকে জিজ্ঞাসা করে, যে কিনা এখন হোয়াং ডংসুরি শেয়ার শোল্ডার। আর গ্রিড এখন সাংজিনুকে বলে আপনি ঠিকই ধরেছেন। সাংজিনো এখন বুঝতে পারে নিশ্চয়ই এটা তার বাবা। এখন স্টেজে থাকা সেই হান্টারটা সমস্ত হান্টারকে উদ্দেশ্য করে এটাই বলে আমরা সমস্ত গিল্ডেরকে বলছি যদি এরকম আপনারা কাউকে দেখেন তাহলে আপনারা দ্রুত এটা আমাদেরকে জানাবেন। আর এরপরে অপর দিক থেকে একটা হান্টার প্রশ্ন করে আসলে আপনার কাছে কি কোনো প্রমাণ আছে যে এই বীজটা কোনো মানুষ না? আর যার উত্তরে স্টেজে থাকা সেই লোকটি বলে ওনার শরীর থেকে যে রকম মানা পাওয়ার বেরোয় সেটা একটা বিস্টের মতনই। আর এখন অন্য একটি হান্টার প্রশ্ন করে এই বীজটা তো বলছিল যে ইনি নাকি 10 বছর আগে একটি ডানজানের মধ্যে হারিয়ে গেছিল, তাহলে উনি যে মানুষটার কথা বলছেন তাহলে কি তিনি আসলেই ছিলেন 10 বছর আগে? আর যার উত্তরে স্টেজে থাকা সেই লোকটি বলেন যে হ্যাঁ, এরকম একটা লোক আগে ছিল। এখন হান্টাররা আবারও প্রশ্ন করে তাহলে সেই লোকটাকে, তাকে কেন আপনি এখানে দেখাচ্ছেন না? আর এখন স্টেজে থাকা সেই লোকটি উত্তর দেয় তিনি যেই ছিলেন এইখানে উপস্থিত থাকা একটা হান্টারের সঙ্গে তার সম্পর্ক রয়েছেন, তাই আমরা এই সমস্ত ইনফরমেশন গুলো এখন বাইরে বের করছি না। আর এই বলেই সে এখন এখান থেকে চলে যেতে থাকেন। আর এই সময় চায়নার 7 স্টার হান্টার লিউ জিগ্যাং হাত তোলে এবং বলে আমার একটা প্রশ্ন আছে। আর লিউ এখন বলে ওনার আইডেন্টি বললে যে আমাদের খুঁজতে সাহায্য হবে সেরকম তো মনেই হয় না।
আর মিস্টার বোরান, আমি আপনাকে ডাইরেক্ট কোশ্চেন করছি, এই বিচটা নিজেকে যে হান্টার বলছে তার সঙ্গে কি সাংজিনুর কোনো রকমের সম্পর্ক রয়েছে? আর যেটা শুনে এখন মিস্টার বেনন বলেন, মিস্টার লিও, আপনি তো আমার কাছে কোনো অপশনই রাখলেন না, তাহলে আমাকে এখন বলতেই হচ্ছে। উনি বেঁচে থাকাকালীন নিজেকে যে হান্টারটা বলছেন সে আসলে সাংজিনহুর বাবা। আর এই কথা শোনার পরে সমস্ত হান্টারদের মাঝে আবারও কথাবার্তা শুরু হয়ে যায়। আর এরপরে লিউজি গ্যাং সাংজিনহুকে প্রশ্ন করে, আচ্ছা মিস্টার সাংজিনহু, এই বিষটা যদি আপনার সত্যিই বাবা হয় আর যদি এখানকার সমস্ত হান্টাররা মিলে তাকে মারার চেষ্টা করে তাহলে আপনি কি করবেন? আর যার উত্তর এখন সাংজিনহু তাকে বলে, হান্টারদের কাজ হচ্ছে বিস্টদেরকে মারা, যদি সেটা আসলে একটা বিস্ট হয় তাহলে আমি ওকে মেরে ফেলবো, কিন্তু যদি ওইটা আমার বাবা হয় তাহলে আমি তাকে বাঁচানোর জন্য আমি দুনিয়ার সব হান্টারকে মেরে ফেলবো। আর এরপরে ওয়াও। মিটিং শেষ হয়ে গেলে বাহিরে এসে সাংজিনুকে একজন জিজ্ঞাসা করে, তুমি যা যা বলছিলে তুমি কি সবকিছু সিরিয়াসলি বলছিলে? আর যার উত্তরে সাংজিনু এখন হ্যাঁ জানায়। আর ওই লোকটা এখন আবারও বলে, আমার এখনো বিশ্বাস হচ্ছে না তুমি 120 দেশের, তুমি 500টা টপ র্যাঙ্কিং হান্টারের সামনে তুমি এটা বলে ফেললে। আর এইরকম কাজ করার ক্ষমতা আরও একটা হান্টারের রয়েছে। আর যেটা কে জিজ্ঞাসা করাতে তিনি এখন উত্তর দেয়, আর সে এখন হসপিটালে ভর্তি রয়েছেন। আসলে তিনি থমাস হান্ডের কথাই বলছিলেন। এরপরে এই লোকটা সাংজিনুকে বলে, মিস্টার সাংজিনু, আপনার যদি খুব একটা সমস্যা না হয় তাহলে তো আপনি আমাদের সাথে ডিনারটা করতে পারেন। এখন সাংজিনু তার সামনে লিউ জিগ্যাংকে দেখতে পায়, আর সে সাংজিনুর সামনে এসে চাইনিজ ভাষায় কিছু একটা বলে, আর যেটা শুনে সাংজিনু কিছুই বুঝতে পারে না। এখন সাংজিনুর পাশের লোকটা তাকে বলে, লিউ জিগ্যাং বলছে তুমি যখন টোকিওতে ছিলে সেখানকার এস র্যাঙ্কের গেটগুলো থেকে এখান থেকে যে একটা বিষ চায়নার দিকে পালিয়ে গেছিল সেই বিষটাকে ইনি মেরেছেন। আর এইটা শুনে সে পাশের লোকটিকে জিজ্ঞাসা করে, বাবা তুমি চাইনিজও বুঝো? আর তখন সেই লোকটি বলে, যেহেতু আমি এশিয়া ডিপার্টমেন্টের হেড তাই আমাকে সব ল্যাঙ্গুয়েজই জানতে হয়। আর এরপরে লিউ জিগ্যাং আরও কথা বলে, আর যেগুলো পরপর সেই লোকটি সাংজুনুকে বলতে থাকে। লিউ জিগ্যাং এর কাছে সেই বীজটি অনেক পাওয়ারফুলি ছিল, আর জলের ভিতর লড়াই করা তো আরো কঠিন হয়ে গেছিল। আর সে একটা বীজকে মারার পরেই তিনি আপনার সাথে দেখা করতে চান। আসলে যে হান্টার ওই রকম অনেকগুলো বীজকে মেরেছে সে আসলে ঠিক কি রকম। আর সে একই সাথে লিউ এটাও বলে যে সে খুবই খুশি যে সাংজেনু থমাসকে মেরে হসপিটালে ভর্তি করে দিয়েছে, তার এটাই হওয়ার দরকার ছিল। আর এটা বলে সে সাংজেনুর দিকে একটা হাত বাড়িয়ে দেয়। আর সাংজেনু একই সাথে এটাও ভাবতে থাকে, আমি ভেবেছিলাম এই হান্টারটা হয়তো অতটাও ভালো নয়, কিন্তু এখন তো বেশ ইন্টারেস্টিং বলেই মনে হচ্ছে। এখন সাংজেনু তার সঙ্গে হাত মিলিয়ে নেয়। এখন লিউ জিগ্যাং আরো একটা কথা বলে, আর যেটা এখন সাংজেনুর পাশের লোকটা সাংজেনুকে বুঝিয়ে দেয়। আসলে লিউ জিগ্যাং এর মনে হয় সাসপেক্টটা আসলে তার বাবা নয়, আর এই বলেই সে লিউ জিগ্যাং সেখান থেকে চলে যায়। আর সে যেতে যেতে এটাও বলে যায় সে সাংজেনুর সঙ্গে লড়াই করতে চায় না। আর এই সমস্ত ঘটনার পরে বেরান সাংজেনুর কাছে আসে, সাংজেনুর সঙ্গে কয়েকটা কথা বলতে চাই। আর আমরা দেখতে পাই এখানে সাংজেনু, মিস্টার অ্যাডাম হোয়াইট, বেরান এবং মিস্টার সেলনারও থাকে। মিস সেলনার প্রথমে সাংজেনুকে বলে, আপনার সঙ্গে অনেকদিন পরেই দেখা হচ্ছে, খুব ভালোই লাগলো। আর সাংজেনু তাকে দেখে ভাবতে থাকে, এটা তো সেই আপডেটারটা নর্মা সেলনার, ইনি এখানে কি করছেন? আর এরপরে সাংজেনু মিস সেলনারকে বলেন, আমি ভাবিনি যে আপনার সাথে আবার আমার দেখা হয়ে যাবে। আর এরপরে মিস সেলনার সাংজেনুকে বলে, বেশ কয়েকদিন রাতে আমার একটাই স্বপ্ন আসছে যে অনেক বড় বড় হান্টারদেরকে মেরে ফেলা হচ্ছে। আর তার কিছুদিন পরে এরকম একটা ঘটনা সত্যি হয়ে গেল। এখন সাংজিনু সেলনারকে জিজ্ঞাসা করেন, আপনি কি ক্রিস্টোফারকে নিয়েও স্বপ্ন দেখেছিলেন? যার উত্তরে এখন মিস্টার বিনার বলেন, আমরা ক্রিস্টোফারকে আগেই বলেছিলাম কিন্তু ও আমাদের কথা শোনেনি, আর যার কারণে তার সাথে আজকে এমনটা হয়ে গেল। আর এখন মিস সেলনার বলেন, যে সমস্ত পাওয়ারফুল হান্টাররা আমাদের পৃথিবীকে বাঁচিয়ে রাখছিল তারা এখন একে একে পরপর মারা যাচ্ছে, আর যারা এদেরকে মারছে তারা কোনোভাবে আর থামবে না। আর এটা শুনে সাংজিনো এখন প্রশ্ন করে, তাহলে আপনি কি আমাকেও সাবধানে থাকতে বলছেন? যার উত্তরে মিস সেলনার বলেন, না, আর আমি তোমাকে এটা বলছি না, আমি তোমাকে উল্টো বাকি সমস্ত হান্টারদেরকে বাঁচাতে বলছি। যারা এই সমস্ত হান্টারদেরকে মারছে তাদেরকে আমি স্বপ্নে দেখেছি, আর আমি তাদের মুখগুলো দেখার প্রচুর চেষ্টা করেছি কিন্তু আমি তাদের মনে করতে পারিনি। তাই আমি নিজেই আমার স্বপ্নের মধ্যে ঢুকে তাদের মুখ দেখার চেষ্টা করেছি, আর সেইখানে আমি শুধুমাত্র অন্ধকার দেখেছি এবং অসীম শক্তি দেখেছি, ঠিক যেরকমটা আমি তোমার মধ্যে দেখেছিলাম। আর সেই সময় আমার আর কিচ্ছু করার ছিল না, আর ঠিক তখনই আমার ঘুম ভেঙে যেত। আর এখন মিস সেলনার বলেন, আমার এখনো ঠিক মনে আছে সেই ভয়েসটা যেটা আমার সঙ্গে কথা বলেছিল যখন আমি তোমার ভেতরে দেখেছিলাম। আর এখন সাংজিনু তাকে জিজ্ঞাসা করে আসলে সে কি বলেছিল, আর যার উত্তরে মিস সেলনার বলে, সে আমাকে একটা কথাই বলল, এইখান থেকে চলে যেতে আর যুদ্ধের জন্য অপেক্ষা করতে। আর এখন সাংজিনুরও মনে পড়ে মোনার্কও তাকে একই কথাই বলেছে যে রুলার এবং মোনার্কদের মধ্যে যুদ্ধ হতে চলেছে, কিন্তু যারা এই সমস্ত হান্টারদেরকে মারছে আসলে এরা কাদের সাইডে, রুলারদের নাকি মোনার্কদের? আর এরপরে মিস্টার সাংজিনু সেলনারকে এটাও জিজ্ঞাসা করেন, এই সময় আমি সমস্ত হান্টারদেরকে কিভাবে বাঁচাবো? আর যার উত্তরে মিস সেলনার বলে, একমাত্র তোমার মধ্যেই সেরকম পাওয়ার আছে যেইটার সাহায্যে তুমি সবাইকে বাঁচাতে পারো।
আর এরপরেই সাংজিনু ভাবতে থাকে, তাহলে কি মিস সেলনার আমার মধ্যেকার শ্যাডো মোনার্ককে দেখেছে? হ্যাঁ, এটাও হতেও পারে। আর এরপরে মিস্টার বেনার সাংজিনুকে বলে, যারা এই সমস্ত হান্টারগুলোকে মারছে তাদের পাওয়ার কিন্তু হান্টারদের থেকে অনেক বেশি, তাই নর্মাল কোনো হান্টারকে দিয়ে এদের কিছুই হবে না। আর তাদেরকে হারাতে গেলে হান্টারদের থেকেও পাওয়ারফুল অন্যকে লাগবে, আর যেটা হলে তুমি। কিন্তু প্রথমে আমারও এই কথাটা বিশ্বাস হয়নি, কিন্তু আগের দিন যখন তুমি থমাস হান্ড্রেকে হারালে, আর তারপর থেকে আমারও বিশ্বাস হয়ে গেছে যে তুমি একমাত্র সমস্ত হান্টারদেরকে বাঁচাতে পারো। আর অবশ্যই এটা আমরা তোমাকে ফ্রিতে করতে বলছি না, তুমি যা চাও আমরা তোমাকে তাই দিব, এমনকি সেই রিউ স্টোনটাও যেটা আমরা কামিশের কাছ থেকে পেয়েছি। তোমাদের মতো হান্টারদের মাধ্যমে আমরা এই দুনিয়াকে এখন বাঁচিয়ে রাখতে পারবো, আর তোমাদের ছাড়া এই পৃথিবীতে এখন কোনো কিছুই সম্ভব না। কিন্তু এখন সাংজিনু বলে, আমাকে ক্ষমা করবেন, আসলে আমি এটা করতে পারবো না। আর যেইটা শুনে এখন মিস্টার বেনার বলে, কেন, তুমি কি এখনো থমাসের ওপর রেগে আছো? আর যার উত্তরে সাংজিনু বলে যে না, সেরকম কোনো ব্যাপার না, কারণ আমি এখনো বুঝতেই পারছি না আসলে লড়াইটা কাদের সাথে আমাকে করতে হবে। আর এই কথা বলেই সাংজিনু সেই ঘর থেকে চলে আসে। কিন্তু চলে আসার সময় সে মিস্টার অ্যাডাম হোয়াইটকে ডাকে এবং বলে, তুমি কি একটু আমাকে সেই লিস্টটা দিতে পারবে যাদের কথা মিস সেলনার বলছে যে তারা মারা যেতে পারে? আর এর পাশাপাশি তুমি কি পারবে তাদের সাথে আমার পার্সোনাল মিটিং করার ব্যবস্থা করে দিতে? আর যে কথাটি শুনে এখন অ্যাডাম হোয়াইট অনেক খুশি হয় এবং সে বলে, হ্যাঁ হ্যাঁ অবশ্যই। আর সেই দিন রাতে সব হান্টারকে নিয়ে একটি পার্টি হয়, আর যেখানে এখন আমরা জিনহুকেও দেখতে পাই। আর সে এখন একবারে আগেকার মতোই সুস্থ হয়ে গেছে। এখন জিনহু কাঁদতে শুরু করে এবং সাংজিনুকে বলে, স্যার, আমি খুবই খুশি হয়েছিলাম যখন আমি শুনলাম আপনি থমাস হান্ড্রের সাথে লড়াই করেছিলেন, আর এটা শুধুমাত্র আমার জন্য। আর এখন আমরা দেখতে পাই অন্য 3টে হান্টারও সাংজিনুকে নিয়ে কথাবার্তা বলে, আর বলে সে আমাদের সামনে দাঁড়িয়ে আছে, কিন্তু আমি ওর প্রেজেন্স এখনো একদমই বুঝতে পারছি না। আর তারা এখন জিনুকেও দেখতে পাই, আর তারা ভাবে এই ছেলেটার জন্যই সাংজিনু থমাস হান্ড্রের সাথে ফাইট করেছিল। আর আমরা দেখতে পাই সেইখানকারই একটি লোক সাংজিনুর কাছে এসে সাংজিনুকে বলে, হ্যালো সাংজিনু, আমি একটা কোম্পানির সিইও, যেই কোম্পানিটা ম্যাজিক বিস্টের বডি নিয়ে কাজ করে, আর এর জন্যই আপনি ডানজানের মধ্যে যে সমস্ত বীজগুলো মারেন আর আমি সেগুলো কিনতে চাই। আর এই বিষয় নিয়ে কি আমি আপনার সাথে আরও কয়েকটি কথাবার্তা বলতে পারি? আর যেই কথা শুনে সাংজিনু বলে, আমি পুরোপুরিভাবে শুধু রেড বিষয়গুলোই দেখি, আর আমার ভাইস গিলমাস্টার এই সমস্ত ব্যাপারগুলো দেখে, আপনি চাইলে উনার সাথে কথা বলতে পারেন। আর এখন জিনু সেই লোকটাকে হাই জানাই, আর একই সঙ্গে এটাও বলে, আমি একটা পার্টিতে রয়েছি, এই সময় সাধারণত আমি কোনো বিজনেস মিটিং করি না, কিন্তু ঠিক আছে আপনি বলুন আপনার কি বলার আছে। আর এই সময় আমরা দেখতে পাই মিস্টার অ্যাডাম হোয়াইট এখন সাংজিনুর কাছে চলে আসে এবং সাংজিনুকে বলে, এই দেখুন ওই লিস্টটা, যে লিস্টটা আপনি দেখতে চেয়েছিলেন। আর সেই লিস্টটা সাংজিনু হাতে নেওয়ার পরে দেখতে পাই পৃথিবীর সমস্ত হাই টপ র্যাঙ্কিং হান্টারদের নাম সেইখানে লেখা আছে, আর তাদেরকে একটা পয়েন্ট হিসেবে র্যাঙ্কও করা আছে। আর এইটা দেখেই সাংজিনু এখন অ্যাডামকে জিজ্ঞাসা করে, তাহলে আমি এই লিস্টের মধ্যে কত নম্বরে থাকতাম? আর এখন মিস্টার অ্যাডাম হোয়াইট বলে, এখন যেহেতু তুমি ওই রকম একটা জায়েন্টকে টোকিওতে হারাইলে, তাই সেই হিসেবে তোমার নাম 3 বা 4 নম্বরে থাকতো। আর এখন সাংজিনু দেখতে পাই এই লিস্টের সর্বপ্রথমে নাম রয়েছে থমাস হান্ড্রের, আর দ্বিতীয় হচ্ছে চায়নার লিউজি গ্যাং, আর 3 নম্বরে আছে ক্রিস্টোফার রিড, আর 4 নম্বরে রয়েছে সিদ্ধার্থ বাচ্চান। আর তার পরের নামগুলো সে পড়া বাদ দিয়ে সে মনে মনে ভাবে, এত নাম তো আমি এমনিতে মনে রাখতে পারবো না, আমি একটা কাজ করি, আমি ইনাদের সবার কাছে আমার একটা করে শ্যাডো বিস্ট দিয়ে দিই। আর তার আগে আমাকে বুঝতে হবে রুলার এবং মোনার্কদের মধ্যে কে ভালো আর কে খারাপ, আর এরপরে আমাকে লড়াই করতে হবে। আর এখন আমরা দেখতে পাই থমাস হান্ড্রেও সেই মিটিংয়ে চলে আসে, আর সে এসেই সাংজিনুকে ডাকে। আর সে প্রথমে এসে সাংজিনুকে এটা বলে তার হাতটা এমনভাবে ভেঙেছে যেটা কোনো হিলারই হিল করতে পারছে না, আর এই হাতটা এখন ঠিক হতে অনেক সময় লাগবে। আর তুমি শুধুমাত্র আমাকেই না, আমার পুরো গিল্ডকে আরেকটু হলে মেরেই ফেলতে। কিন্তু এর উপরে হোয়াং ডংসু ছাড়া সেইখানে অন্য কোনো হান্টারও মরেনি। তার কারণটা হলো তুমি হয়তো আমাদেরকে মারতে চাওনি, তাহলে তুমি কেন এমনটা করলে? আর সাংজিনু এখন এর উত্তরে বলে, তোমরা কেউই তেমন কোনো কিছু করনি, আর যার জন্য আমাকে তোমাদেরকে মেরে ফেলতে হবে। আর যার এই কথা শুনে থমাস হান্ড্রে সেইখান থেকে চলে যায়, আর সে যাওয়ার সময় পেছনের দিকে ঘুরে সাংজিনুকে উদ্দেশ্য করে বলে সে হোয়াং ডংসুর সমাধিতে যাবে, আর সেইখানে সে সাংজিনুকেও আসতে বলে। আর একই সঙ্গে সে এটাও বলে যখন তার হাত ঠিক হয়ে যাবে তখন সে সাংজিনুর সঙ্গে একবার খাবার খেতে চায়। আর এরপরে তার ম্যানেজারকে সাংজিনুর নাম্বার নেওয়ার কথা বলে। আর এরপরে লরা সামনে আসে এবং তাকে বলে, আসলে থমাস হান্ড্রে আপনাকে থ্যাংক ইউ বলতে চাই যে আপনি ওনার গিল্ডের কারোরই কোনো ক্ষতি করেননি। আর এরই পরে সে সাংজিনুর কাছ থেকে তার নাম্বার চাই। আর
একই সঙ্গে সে এটাও বলে থমাস হানরে আপনাকে একটা গিফট দিতে চাই, তো আপনি কি নেবেন সেটা বলুন। কিন্তু এরপরে সাংজিনু অবাক হয়ে বলে আমার কোনো কিছুরই দরকার নেই। আর এরপরে লরা বলে বস যখন আপনাকে বলেছেন তাহলে আপনাকে কিছু নিতেই হবে, তাই প্লিজ আপনি আমাকে বলুন আপনি কি চান। আর এরপরে সাংজিনু ভেবে বলে ঠিক আছে তাহলে একটা ভালো ড্যাগার হলেই হবে। আর তারপরে লরা সাংজিনুকে থ্যাংক ইউ বলে সেইখান থেকে চলে যায়। আর অন্যদিকে এখন অ্যাডাম হোয়াইট সাংজিনুকে বলতে থাকে তাহলে কি আপনি সমস্ত হান্টারগুলোর সাথে মিটিং করবেন? আর যার উত্তরে সাংজিনু এখন বলে যে না, সেটার আর কোনো দরকার নেই। আর এরপরে সাংজিনু মিস্টার অ্যাডাম হোয়াইটকে আরো একটা কথা বলে আমি তো এখন সেই 6 নম্বর হান্টারটাকে খুঁজেই পাচ্ছি না, আর সে কোথায়? আর যেটা শুনে এখন অ্যাডাম হোয়াইট তো চমকেই যায়। আর তারপরে সে সাংজিনুকে বলে উনাকে তো কিছুদিন ধরেই খুঁজে পাওয়া যাচ্ছে না, ব্রাজিলিয়ান গভর্নমেন্ট তাকে অনেক খুঁজতে, কিন্তু এখনো পর্যন্ত তার কোনো খোঁজ খবরই নেই। আর যেটা শুনে এখন সাংজিনু ভাবে তাহলে তাকে কি অলরেডি মেরে ফেলা হয়ে গেছে। আর এখন আমরা অন্যদিকে মিস্টার গোকে কোরিয়াতে দেখতে পাই। আর তিনি এখন ভাবতে থাকেন তার হার্টে অনেকদিন ধরেই সমস্যা হচ্ছে, কিন্তু আজকাল তার এই সমস্যাটা একটু বেশি বেড়ে গেছে, তাহলে কি তার কাছে আর কি খুব বেশি সময় নেই? আর এখন সে মনে করেন তার ডাক্তার তাকে বলেছিলেন যে আর 6 মাসের মধ্যেই তুমি মারা যাবে, কিন্তু তারপরও সে বছরের পর বছর এখনো বেঁচেই আছে, কিন্তু এখন হয়তো আর সময় নেই। আর এরপরেই তার ডেস্কের ফোনে একটা ফোন আসে, আর তারপর সেই ফোনটা ধরে সে বুঝতে পারে তার ওয়াইফ তাকে কল দিয়েছে। আর তিনি এখন মিস্টার গোকে জিজ্ঞাসা করেন আজকে সবকিছু ঠিক আছে তো? আর যার উত্তরে এখন মিস্টার গো বলে হ্যাঁ হ্যাঁ সবকিছু ঠিকই আছে, আর কোনো কিছুই খারাপ হয়নি, আর আমি তো এক্ষুনি বাড়ি যাচ্ছিলাম। আর এই কথাটা পুরোপুরি করার আগে মিস্টার গো সেইখানে একটা প্রেজেন্ট অনুভব করতে পারে এবং বুঝতে পারে এইখানে কেউ আছে। আর এরপরে আমরা দেখতে পাই মিস্টার গো এর বাঁ দিকে একটা মোনার্ক এসে বসে আছে, আর যে হলো ফার্স্ট মোনার্ক, যাকে আমরা জেজু আইল্যান্ডের রেডে দেখেছিলাম। মিস্টার গো এখন তাকে দেখে বুঝতে পারে না এটা বিস্ট নাকি অন্য কিছু। মিস্টার গো ভাবে আমি কি তার সাথে কথা বলতে পারবো, কারণ মিস্টার গো তার উপস্থিতিও এখন অনুভব করতে পারছে না, এটা বিস্ট হোক বা অন্য কিছু হোক, একে মারা আমার পক্ষে সম্ভব না। আর মিস্টার গো যখন এত কিছু ভাবে তখন ফ্রস্ট মোনার্ক তাকে বলে তোমার এই জায়গাটা আমি অলরেডি একটা অন্য ডাইমেনশনে নিয়ে চলে এসেছি, আমরা এখন আর পৃথিবীতে নেই। আর এই কথা বলতে বলতে সে তার হাতের মধ্যে একটা স্পাইক বানায় যেটা দেখতে বরফের মতো কিন্তু ধারালো। আর আমরা অন্যদিকে এখন দেখতে পাই মিস্টার গো এখনো বুঝতে পারে না আসলে এখানে কি হচ্ছে, আমি কি আসলে তাহলে এখানে কোনো স্বপ্ন দেখছি? আর এরপরে ফার্স্ট মোনার্ক সেই স্পাইকটা দিয়ে মিস্টার গো এর ওপর প্রথম অ্যাটাক করে, আর আমরা দেখতে পাই যেটা গিয়ে মিস্টার গো এর একবারে কাঁধে লাগে। আর তারপরে ফার্স্ট মোনার্ক মিস্টার গোকে বলে এই ব্যথাটাও কি স্বপ্নের মতোই মনে হচ্ছে? আর মিস্টার গো এখন বুঝে যায় যে আসলে এটা স্বপ্ন না, এখন তার চোখের সামনে যেটা হচ্ছে আসলে এটাই বাস্তব। তার সামনে একটা এমন জিনিস উপস্থিত রয়েছে আর যে রকম জিনিস এর আগে তার জীবনে কোনোদিনই দেখেনি। তাই মিস্টার গো এখন তাকে জিজ্ঞাসা করে আসলে কে তুমি? আর যার উত্তরে এখন ফার্স্ট মোনার্ক বলে আমি ভেবেছিলাম তুমি আমাকে হয়তো চিনে যাবে, আর আমি ভুল ছিলাম, আমি তো দেখছি তুমি এখনো শুধুমাত্র একটা মানুষ। কিন্তু তার এই কথার কোনো মানে এখন মিস্টার গো বুঝতে পারে না, তাকে আলাদাভাবে কেন মানুষ বলা হচ্ছে, কারণ সে তো একটা মানুষই। আর এখন আমরা দেখতে পাই সেই মোনার্কটা আরো এখন বলতে থাকে দেখো আমি এখানে কোনো দুর্বল কারোর সাথে লড়াই করতে চাই না, তাই তোমার নিজের আসল রূপটা এখন তুমি বাহিরে নিয়ে আসো। আসলে এখানে মিস্টার গোকে মোনার্ক কিছুই বলছে না, আসলে মিস্টার গোকে না ব্রিলিয়েন্ট ফ্র্যাগমেন্ট অফ লাইটকে এই ফার্স্ট মোনার্ক বলছে। আসলে মিস্টার গো একটা ব্রিলিয়েন্ট লাইট অফ ফ্র্যাগমেন্ট, আর যাকে রুলার পাওয়ার দিয়েছে। আর এর আগেও আমরা জেনেছি এই ব্রিলিয়েন্ট ফ্র্যাগমেন্ট অফ লাইটকে আসলে রুলাররা পাওয়ার দিয়েছে, আর মিস্টার গোকেও রুলাররা পাওয়ার দিয়েছে। আর মোনার্ক এই কথা বলার পরেও মিস্টার গোয়ের গায়ে রুলারটা আসে না। আর যেটা দেখে এখন মোনার্কটা বলে তুমি কি আমাকে দেখে ভয় পাচ্ছ? তুমি যে মানুষটার বডিতে কবজা করে রেখেছো সেটা নষ্ট হয়ে যাবে বলে? আরে দেখো এমনিতেই এই মানুষটা 2 দিন পরে মরে যাবে, তাই তুমি একটা কাজ করো, তুমি তোমার নিজের আসল রূপকে বাহিরে নিয়ে আসো। আর যদি এখন তুমি তোমার পাওয়ারকে বাহিরে নিয়ে আসতে ভয় পাও তাহলে আর তোমার সাথে বেশি সময় নষ্ট করে লাভ নেই। আর এই বলা মাত্রই সেই মোনার্কটি মিস্টার গোয়ের ওপর একটা বিশাল পাওয়ারফুল অ্যাটাক করে। আর আমরা দেখতে পাই যে অ্যাটাকটা করে সেটা কিছুটা নারুতোর রাসিঙ্গানের মতো। আর এই অ্যাটাকটা করার পরেই মিস্টার গোয়ের মধ্য থেকে ব্রিলিয়েন্ট ফ্র্যাগমেন্ট অফ লাইটটি বেরিয়ে আসে, আর যেটা দেখে মোনার্কটাও অনেক খুশি হয়। আর এরপরে ফার্স্ট মোনার্ক বলে যাক অবশেষে আমাদের দেখা হলোই। আর এরপরেই সে মিস্টার গোয়ের ওপর আবারও অ্যাটাক করে, আর তার এই অ্যাটাকটা মিস্টার গোয়ের হাত দিয়েই সেটা সরিয়ে ফেলে। আর এখন মিস্টার গো তার বডিতে রুলার কন্ট্রোল করে আছে, সে বলে তুমি আমার অফিসটাকে দুনিয়ার বাইরে অন্য একটা ডাইমেনশনের গ্যাপে নিয়ে এসেছো, খুবই ভালো। আর অন্যদিকে মোনার্করা এখন তাকে বলে আমি তোমাকে আসলে অনেক দিন ধরে খুঁজছিলাম, কিন্তু আমি ভাবিনি তুমি একটা এরকম মানুষের বডিতে থাকবে, আর যে বডিতে থেকে তুমি তোমার পুরো পাওয়ারটাও ব্যবহার করতে পারবে না। আর একই সঙ্গে মোনার্করা তাকে এটাও
এটাও বলে আমরা তোমাদের 7 জনকেই খুঁজে ফেলেছি আর তাদের মধ্যে 2 জনকে অলরেডি মেরেও ফেলেছি। আসলে এখানে হয়তো মোনার্করা 7টা বিলিয়ন ফ্র্যাগমেন্ট অফ লাইটের কথা বলছে, কিন্তু আমরা তো দেখে আসছি কামিশ সাংজিনুকে বলেছিল পৃথিবীতে মোট 4টি বিলিয়ন ফ্র্যাগমেন্ট অফ লাইট রয়েছে। আসলে তাহলে মূল কাহিনীটা কি, বিলিয়ন ফ্র্যাগমেন্ট লাইট কয়টি, এটা আমরা হয়তো পরের এপিসোডগুলোতে দেখতে পাবো। যাই হোক, এরপরে ফোর্স মোনার্ক বিলিয়ন ফ্র্যাগমেন্ট অফ লাইটকে বলে এই যে তোমার এই মুখটা, আমি তো এটাই চাইছিলাম, এখন আমি তোমার এই বডিটাকে পুরো টুকরো টুকরো করে ফেলবো। আর যার এই কথা শুনে এখন সেই ফ্র্যাগমেন্টই বলে ঠিক আছে, তুমি তোমার পুরো চেষ্টা করো মোনার্ক ফ্রস্ট। আর তার এই কথা শুনে মোনার্কটি বলে আসলে তুমি কি ভাবছো, তুমি আমার সাথে লড়াই করে তুমি কি জিততে পারবে? আর এই বলা মাত্রই সে কোনো রকম দেরি না করেই সেই বিলিয়ন ফ্র্যাগমেন্ট অফ লাইট অর্থাৎ মিস্টার গোয়ের ওপরে অ্যাটাক করে। আর তারপরেই সে দ্রুত এগিয়ে যায় তার কাছের দিকে অ্যাটাক করতে। আর এই দিকে আমরা দেখতে পাই মিস্টার গো সেই ফোর্স মোনার্ককে একটা বিশাল শক্তিশালী পাঞ্চ মারে। আর এখন আমরা দেখতে পাই তাদের দুইজনের মধ্যে কাছাকাছি একটা ব্যাটেল হয়। আর এরপরে মিস্টার গো এখন ভাবতে থাকে আমাকে এটা তাড়াতাড়ি করতে হবে, যতক্ষণ পর্যন্ত আমি আমার এই বডিটাকে এখন মুভ করতে পারছি। আর এই বলেই সে অ্যাটাক করতে যায়, কিন্তু সে অ্যাটাক করতে পারে না। সে এখন মনে মনে ভাবতে থাকে আমি কি আসলে আর এখন পারবো না, এটাই কি আমার লিমিট? আর এখন অন্যদিকে মোনার্কটিও তাকে একই কথাই বলে কি ব্যাপার হয়ে গেল, তোমার লিমিট কি এতটুকুই? তোমার এই বৃদ্ধ শরীর নিয়ে তুমি এর থেকে আর কতই বা করবে? তবে আমি একটা বিলিয়ন ফ্র্যাগমেন্ট অফ লাইটের থেকে এতটুকু আশা করিনি। আর এ বলা মাত্রই সে মিস্টার গোয়ের একবারে কাছাকাছি চলে যায় আর তার হাতের মধ্যে একটা আইসের সোল্ড বানিয়ে, যেটা দেখতে একটা তলোয়ারের মতো, সেটা মিস্টার গোয়ের বা সাইডের মধ্যে বডির মধ্যে ঢুকিয়ে দেয়। আর তারপরে সে হাসতে হাসতে বলে একটা নতুন বডি খুঁজতে তোমার কতদিন সময় লাগবে? সোলো লেভেলিং সিজন 4-এর যে আজকে যে 4 নম্বর এপিসোড চলছে, আসলে এটা বেশি ইন্টারেস্টিং হয়ে গেছে। তো ভাবছি সোলো লেভেলিং সিজনটাই কন্টিনিউ করব এবং এটা শেষ করে দিয়ে তারপরে আবার নতুন সিজনে আসব। তো যারা এটা কমপ্লিট চাও তারা অবশ্যই কমেন্ট করে জানাও যে এটা আগে চাও নাকি আরেকটা যেটা চলছে 1000 ইয়ার্স ওইটা আগে চাও। তো এটা বেটার আমার মনে হয়, সোলো লেভেলিংটা খুবই ভালো। আর যেহেতু আমরা এই এপিসোডে দেখলাম মিস্টার গো এর বডির মধ্যে যে মোনার ফোর্সড রয়েছে, সে একটা আইসের তলোয়ার ঢুকিয়ে দিছে, মানে তলোয়ার বানিয়ে। তো এর পরবর্তী এপিসোডগুলো সে হবে, এখানে সাংজিনোর ফাইট হবে। তো যারা এই এপিসোডগুলো চাও তারা জলদি জলদি কমেন্ট করো। তো দেখা হচ্ছে নেক্সট এপিসোডে। ভালো থাকবে, সুস্থ থাকবে, আল্লাহ হাফেজ।